দেখ, তুই আমার বউকে পছন্দ করিস, আর আমার বউকে পছন্দ করে এমন ছেলেকে আমি বসে বসে সান্ত্বনা দিব, এতটা পাগল আমি নয়। যদি বলার হয় তো তাকে মেরে দুনিয়া ছাড়া করতে পারি বউয়ের পিছনে পড়ার জন্য, কিন্তু তোকে করব না, কারণ তুই আমার অনেক হেল্প করছিস হৃদকে আমার কাছে পেতে। তাই তোরটা ছাড়, তুই ভাই বল ও কথা, বউয়ের জন্য ভাই তো আর মারতে পারি না। তোকে মারবো না, যা এখন বাসায় যা, নিজেকে ঠিক করে তাড়াতাড়ি, কারণ আমি বউয়ের জন্য কষ্টটা আমিও পাবো, অন্য কেউ নয়। সেটা আমি কারো সাথে ভাগ করতে চাই না, বিকজ আই মেড মি লাভ হার। এতটাই ভালোবাসি যতটা তোর চিন্তা শক্তির বাইরে। ওয়ান কাইন্ড অফ দেওয়ানা, বউ ছাড়া আমি অচল, তাই বউ নিয়ে দ্বিতীয় কোনো কথা শুনবো না। যেটা হয়েছে সেটা ভুলে যা চলমান। কথাগুলো বলে হৃদ উঠে দাঁড়ায়, কিন্তু আয়ান তখনও স্তব্ধ হয়ে বসে দিল, মাটিতে অনুভূতি শূন্য হয়ে। হৃদ কিছুটা পথ এগিয়ে নিজের গাড়ির সামনে আসতেই পিছন থেকে আয়ান ওইভাবে বসে মাটির দিকে তাকিয়ে থেকে হৃদকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমার ভালোবাসাটার সাথে সাথে যদি মায়ের ভালোবাসাটা যুক্ত থাকতো আমার জন্য, তাহলে কি যেতে দিতি মায়াকে? আয়ান এমন প্রশ্নের সাথে সাথে হৃদ জায়গায় দাঁড়িয়ে পড়ে, নিজের দুহাত রাগের সাথে সাথে মুষ্টিবদ্ধ করে নিয়ে পিছনে ফিরে আয়নার দিকে না দেখে শক্ত গলায় বলে ওঠে, মেরে দিতাম আমি দুজনকে। নিজের ব্যবহার করা টিস্যুতে অন্যের টাচটা পছন্দ নয়, সেখানে বউ তো অনেক দূরে। কথাটা বলেই হৃদ আর এক মুহূর্তে দাঁড়ায়নি, চোখের পলকে মায়াকে নিয়ে গাড়িতে করে উধাও হয়ে যায় ভার্সিটি থেকে। হৃদের গন্তব্য আপাতত নিজের বাড়িটার, কারণ আজ অনেক কিছু হয়ে গেছে। তাছাড়াও এখন মায়াকে প্রোটেক্ট করতে হবে, আগে পরে না হয় বাকি সব কিছু নিয়ে ভাবা যাবে। আর আয়ান আহত মনে নিয়ে বাদ দেওয়া ছাড়া কান্নায় ভেঙে পড়ে। নিজের ভালোবাসার জন্য কারো সাথে লড়াই করবে সে নিজেই, ভাইয়ের সাথে নাকি নিজের ভাগ্যের সাথে? কেন তার সাথে এমন হলো? সে তো কোনো দোষ করেনি কাউকে ভালোবেসে। যদি ভাগ্যে লেখা না ছিল তো কেন মায়ার প্রতি আয়নের ভালোবাসাটা সৃষ্টি হলো? আর যদি হলো তো মায়াকে কেন তার থেকে দূরে থাকতে হচ্ছে? কেন দুই ভাইকে একটা মেয়ে ভালোবাসার প্রতি আকৃষ্ট করেছে ভাগ্য? টিলার্স এই কোন খেলা খেলছে নিয়তি তার সাথে? হৃদ পুরো রাস্তায় খুশি মনে বারবার মায়ার দিকে ঘাড় ঘুরে তাকিয়ে, কারণ আজ মায়ের জীবনে মনে কথাটা হুট করে হৃদের সামনে বলে ফেলেছে, আর তার জন্য এখন হৃদের সামনে লজ্জায় সিটিয়ে যাচ্ছে হৃদের এমন করে বারবার তাকানোতে। আর সেটা উপভোগ করছে হৃদ ভীষণভাবে। হৃদ মায়াকে লজ্জা পেতে দেখে ঠোঁট কামড়ে দুষ্ট হেসে আরও বেশি করে মায়াকে লজ্জায় ফেলাচ্ছে। একটা সময় হৃদ হঠাৎ করে মায়ার হাত ধরে টেনে নিজের কোলের ওপর বসিয়ে দেয়। আকস্মিক ঘটনায় মায়া ভয় পেয়ে সাথে সাথে নড়াচড়া করে। উঠতেই হৃদ বাম হাতে মায়াকে নিজের বুকের মধ্যে চেপে ধরে শক্ত করে। মায়াকে হৃদের বুকের মধ্যে জায়গা পেয়ে আরও নড়াচড়া করা প্রয়োজন বোধ হয়নি। ঘ্যাপ্তি মেরে বসে আছে হৃদের কোলের ওপর। খান বাড়িতে বিরাট প্রশ্ন সমাহার হয়ে বসে। খান পরিবারের সদস্য সবাই, হৃদের দাদা দাদি, ফুপা ফুপি, ফিহা, আরিফ, বাড়ির সব সার্ভেন্টরা। থমথমে পরিবেশ, কারো মুখে কোনো কথা নেই। সবাই খানিকটা চিন্তিত হয়ে বসে আছে। সবাই এত চিন্তার কারণ হলো ফিহা আর আরিফকে নিয়ে, কারণ কিছুক্ষণ আগে ফিহা আর আরিফকে একসাথে দেখেছে হেনা খান। একসাথে দেখেছে বলে ভুল হবে। ফিহা আরিফকে কোলের ওপর উঠে ভালোবাসার কথা বলছিল, আর আরিফ ফিহার থেকে বাঁচার জন্য রিকোয়েস্ট করে যাচ্ছে, আর সেটা দেখে ফেলেছে হেনা খান। আর তখন থেকে খান বাড়ি ড্রয়িং রুমে সবাইকে নিয়ে আলোচনায় বসে। এই আলোচনা গিয়ে আরিফের মনে যতটা ভয় কাজ করছে, সেটা ছিটে ফোটাও কাজ করছে না ফিহার মধ্যে, কারণ সবাই এত চিন্তার প্রধান কারণটাই হচ্ছে ফিহা ও তার বলা প্রত্যেকটা কথা। ড্রয়িং রুমে যখন সবাই একসাথে জড়ো হয় তখনই ফিহাকে এমনটা কেন করছে জিজ্ঞাসা করতে ফিহা উত্তরে বলে উঠে, ফিহা আরিফকে ভালোবাসে আর ওকে বিয়ে করতে চায় কয়েকদিনের মধ্যে, নয়তো সে আরিফের জন্য কিছু একটা করে বসবে। ফিহা এমন সব পাগলামোতে সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে। ও
দিকে, কিন্তু সবাই এমন তাকানোর মধ্যে দিয়ে আরিফ বলে সে নাকি ফিহাকে বিয়ে করতে চায় না। ওদের এমন চাওয়া পাওয়ার জন্য এখন সবাই মাথায় হাত রেখে চিন্তা নিয়ে বসে আছে যে কি করবে বা কি করা উচিত, কার কথা শুনবে বা কার কথা শুনবে না। সবাই এমন সব চিন্তা ভাবনার মাঝে হঠাৎ করে হৃদ মায়াকে কোলে করে নিয়ে বাড়িতে প্রবেশ করে। হৃদ মায়াকে কোলে করে ড্রয়িং রুমের সামনে আসতেই সবাইকে গম্ভীর মুখে চিন্তিত হয়ে বসে থাকতে দেখে হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সেদিকে। মায়া হৃদকে তীক্ষ্ণ দৃষ্টিতে সামনের দিকে তাকাতে দেখে সেও হৃদের দৃষ্টি অনুসরণ করে সামনে সবাই দিকে তাকায়। সবাইকে টেনশনের সহিত বসে থাকতে দেখে আস্তে করে হৃদের কোল থেকে নেমে যায় সবাই অগোচরে। মায়া ধীর পায়ে এগিয়ে সামনের দিকে যেতেই নীলি পাশ থেকে হৃদ মায়ার হাতটা শক্ত করে ধরে সবার সামনে গিয়ে স্টেলিং দাঁড়িয়ে সবার এক পলক তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নিয়ে হৃদ সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে, মুখে শোক দিবস পালন করা হচ্ছে এখানে শুনি। হৃদের এমন তেরা কথা সবাই চমকে উঠে হৃদের দিকে তাকায়। চোখের সামনে হৃদ মায়াকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা ভয় পেয়ে যায় সবাই, বিশেষ করে ফিহা ও আরিফ। আরিফের ভয়টা হলো মায়াকে নিয়ে, যে কী রকম রিয়াক্ট আরিফের সম্পর্কে এটা শোনার পর, আর দ্বিতীয় বোনের বিবাহিত জীবনে তার জন্য যেন কোনো রকম সমস্যা পড়তে না হয় এই ভেবে আরিফ বেশ চিন্তিত। আর ফিহা ভয়ে হচ্ছে শুধু হৃদকে নিয়ে, কারণ ফিহা সবার ওপর জোর খাটিয়ে কথা বলতে পারলেও হৃদের সামনে সেটা বলার কোনো কালেই সুযোগ নেই। তাছাড়া নিজের ভাই আয়ানকে আরিফের বিষয়ে রাজি করাতে পারবে, কিন্তু হৃদ সে তো আস্ত একটা বাঘের সমতুল্য, কথা ছাড়া কাঁচা খেয়ে ফেলবে। কি কথা বলতে চায় সেটা শুনতে যাবে না কোনো কালে। ফিহা এমন সব চিন্তা ভাবনা করেছে, আরও এক ধাপ নিজের ভয়টা বেড়ে যাচ্ছে আপন গতিতে। ফিহা ভয়ে ভয়ে নজর সবাইকে এক পলক দেখে নিলেও কেউ হৃদের সামনে নিজের মুখ খুলছে না, উল্টো তার মতো করেই ভয় পাচ্ছে যদি হৃদ উল্টো রিয়াক্ট করে ফিহা এবং আরিফের বিষয়। তাই ফিহা সবাইকে ভয় ভয় নজরে সবাইকে এক পলক দেখে নিয়ে শুকনো একটা ঢোক গিলে হৃদের দিকে তাকিয়ে থেকে ভয়াক্ত কণ্ঠে বলল, আসলে ভাই মানে হয়েছে মানে। ফিহাকে তোতলাতে দেখে হৃদ সন্দেহ দৃষ্টিতে ফিহার দিকে তাকিয়ে থেকে চাপা সুরে বলে উঠে, তোর যদি মানে করা শেষ হয়ে থাকে তো আমার কি পরের কথাগুলো শুনতে পারবো? হৃদের চাপা সুরের কথা শুনে ফিহা যান যা যায় অবস্থা ভয়ে কাচুমাচু করতে থাকে। ফিহা নিজের ভয় সংযত রেখে হৃদকে কিছু বলতে যাবে তার আগেই পাশ থেকে হেনা খানের হৃদকে উদ্দেশ্য করে কাট গলায় বলে উঠে, ও কি বলবে আমি বলছি শোন। ফিহা আরিফকে ভালোবাসে আর ওকে বিয়ে করতে চায়, তাও আমার কিছু দিনের মধ্যে। হৃদকে না খানের কথায় কপাল কুঁচকে বলে উঠে। তো হৃদের খাপ ছাড়া উত্তর পেয়ে হেনা খান তেলে বেগুনে জলে উঠে বলে, তো মানে তুই কি বুঝতে পারছিস না হৃদ আমি কি বলছি? হ্যাঁ, আরিফ ফিয়াকে ভালোবাসে না আর একে বিয়ে করতে চাই না। দাদির এমন কথা হৃদ আবারও দায়সারা ভাব নিয়ে বলে ওঠে, তো সেটা আরিফের সমস্যা। আরিফ জানে ও কিভাবে ওর সমস্যা সমাধান করবে, এতে ফিয়া কি করার আছে? ও তো আরিফকে ভালোবাসে, তাই ও বিয়েটা করবে। ফিহার বিয়ের পর আরিফকে ঠিক করে নিতে পারবে নিজের মতো করে। আর তাছাড়া বিয়ে করতে দুজনে ভালোবাসাটা থাকতে হবে, এটা কোনো বাধ্যতামূলক কোনো কিছু নয়। সো ফিয়া ভালোবাসাটাই যথেষ্ট আরিফের সুখে রাখার জন্য। হৃদের কথা শুনে ফিহা খুশিতে লাফিয়ে উঠে বলে, ভাইয়া ইউ আর দ্য বেস্ট। পাশ থেকে ফিয়া আমু ফিহাকে চোখ রাঙানি করিয়ে বলে ওঠে, হৃদ তুই বুঝতে পারছিস না ফিহা আর একসাথে কিভাবে। আর সবচেয়ে বড় কথা, ভালোবাসা না থাকলে সংসারটা হয় না বাবা। ফিহার আম্মু এমন কথা হৃদ স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, সবই হয় ফুফি, মূল বিষয়টা হচ্ছে চেষ্টা থাকলে হবে শতভাগ। আর তুমি যেটা বুঝতে চাইছো সেটা হচ্ছে আরিফের আর্থিক অবস্থা তেমন ভালো নয়, সেটা তো তোমার মেয়ে সুখে থাকতে পারবে কি না আমার জানা মতে ফিয়া সর্বোচ্চ সুখে থাকবে
আরিফের কাছে। আর আরিফ মেধাবী ছেলে, নিজের মতো করে দুটো বিজনেস ও দাঁড় করিয়েছে। কিছু গেলেই সফলতা আরিফকে ছুবে, সে তো এই তোমাদের টেনশন করতে হবে না। আমার মনে হয় আমি কথাগুলো সবাইকে বুঝাতে পারছি, তাই আর কোনো কথা বলতে হবে না আমাকে। দাদা ভাই, তুমি আরিফের আব্বু আম্মুর খবর দাও, ওনারা খান বাড়িতে আসুক আরিফ এবং ফিহার জন্য। পরে তোমরাও সবাই একসাথে বসে বিয়েটা ঠিক করে ফেলো। যেখানে ভালোবাসাটা আছে সেখানে আর কিচ্ছু প্রয়োজন হয় না। হৃদের এমন সব কথা সবাই হতভম্ব হয়ে তাকিয়ে থেকে হৃদের দিকে। কারণ যেই ছেলে ভালোবাসার বুঝতো না, সেই ছেলে আজ অন্যের ভালোবাসার ঘর ঠিক করে দিচ্ছে। সবাই এমন সব চিন্তা ভাবনার মাঝে মায়া খুশিতে লাফিয়ে উঠে দৌড়ে গিয়ে ফিহাকে শক্ত হাতে জড়িয়ে ধরে। ফিহার সাথে সাথে মায়াকে জড়িয়ে ধরে, দুজনে একসাথে লাফাতে থাকে খুশিতে। মায়া খুশি থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলে আরিফ, কারণ মায়াকে নিয়ে যে ভয় পেয়েছিল সেটা এখন দূর হয়ে গেছে। মায়ার হাসি মুখটা দেখে সবাই খুশি মতো, তারও কোনো রকম আপত্তি নেই কোনো কিছুতে। হৃদের রুমে সুইমিং পুলের সামনে চিন্তিত হয়ে বসে আছে হৃদ। দৃষ্টি তার সুইমিং পুলে নীল পানির উপর। হৃদের শত চিন্তা ভাবনার কারণে হলো মায়ার সাথে ঘটে যাওয়া আজকের ঘটনাকে ক্রন্দন করে। হৃদ মায়ার বডিগার্ডগুলো যখন গুলি করবে তখনই ওরা ভয়ে হৃদের সামনে বলে যে ওদের নাকি কেউ একজন ডেকে নিয়ে একটা রুমের ভিতরে আটকে রাখে, তাই সময় মতো মায়ের কাছে থাকতে পারেনি, তারা বন্দি অবস্থায় ছিল বলে। হৃদ সম্পর্কে কথাগুলো শোনার পর শান্ত হয়ে পড়ে, আশিকদের ছেড়ে দেয়। কারণ হৃদ বুঝতে পারে মায়ের কাছে আসা আজকের ব্যক্তিটি প্রপার প্ল্যানিং করেছে, এসেছিল মায়াকে নিয়ে যেতে। কিন্তু ভাগ্য ভালো থাকায় আজ আয়ন ঠিক সময় এসে পড়ে, তাই মায়া বেঁচে যায়। কিন্তু ব্যক্তিটি এখন পর্যন্ত তেমন একটা সঠিক সন্ধান করে উঠতে পারেনি হৃদ। কারণ মায়ার বর্ণনা অনুযায়ী হৃদ কিছু তথ্য কালেকশন করেছে সেই ব্যক্তির। সেই তথ্য অনুযায়ী ব্যক্তির নাম সাব্বির, বয়স 26, বাবা হোসেন শিকদার, বাড়ি ঢাকা উত্তরা। সাব্বির সব তথ্য হৃদের হাতে থাকা সত্ত্বেও হৃদ কেন জানি সাব্বিরকে স্বাভাবিক মেনে নিতে পারছে না। হৃদের মনে হচ্ছে সাব্বিরের সেটা আইডিতে আছে, সেই সম্পূর্ণটা ফ্যাক তথ্য। যেটা রিয়েল সেটা লুকায়িত সবার কাছ থেকে। আর সেটা কি হতে পারে সেটা নিয়ে হৃদ গভীর মনোযোগ সহকারে ভেবে যাচ্ছে পরপর। গালফুলের ড্রয়িং রুমে বসে আছি আমি। আর আমার এমন বসার কারণটা হলো দাদি আর আমার স্বামী। আজ ফিহার বিয়ে ঠিক হয়েছে আরিফ ভাইয়ার সাথে। আব্বু আম্মু, আপু আর দুলা ভাই আর তাদের ছোট 5 বছরের বেবিটা জিসান এসেছে খান বাড়িতে সকালে। আর সন্ধ্যার দিকে সবাই মিলে ফিহা এবং আরিফ ভাইয়ের বিয়ের ডেট ফিক্সড করে। 1 সপ্তাহ পর ওদের বিয়েটা মূলত আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে হবে, এটা আরিফ ভাইয়ার শর্ত। ভাইয়া চায় ওর অবস্থান থেকে ওকে ফিহা মেনে নেক। আর ফিহা দেরি না করে রাজি হয়ে যায়। তাই আপাতত ফিহা এখানেই থাকবে আর আমরা ওইখান থেকে আরিফ ভাইয়াকে নিয়ে বরযাত্রা দিয়ে আসবো খান বাড়িতে। সব কিছু ঠিকঠাক আছে। আপু দুলাভাই ও এতে সম্মতি জানায়। বিয়েটা যেহেতু 1 সপ্তাহ পরে, তাই আমার পরিবারের সবাই আজ রাতটা থেকে সকালে চলে যাবে ব্রাহ্মণবাড়িয়া। উদ্দেশ্য এখান অবধি সবই ঠিক ছিল, কিন্তু বিপত্তি ঘটে আমাকে নিয়ে। আমি কোন পক্ষের সদস্য হব? কারণ দুটোই আমার। একদিকে আমার পরিবার তো অন্যদিকে শ্বশুরবাড়ি। কোণে ফেলে কোনটাকে দেখব? এত শত চিন্তা অবসান ঘটিয়ে আব্বু আম্মু বলে ওঠে তাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া চলে যেতে ভাইয়ার বিয়েতে। এতে করে আরিফ ভাইয়ার সম্মতি জানায়। পক্ষান্তরে আব্বু আম্মুর সাথে সাথে আমিও মনে মনে এটাই ঠিক করে রেখেছিলাম। তাই ওরা বলার সাথে সাথে আমিও খুশিতে লাফিয়ে উঠে সম্মতি দিই যে আমি তাদের সাথে আমার বাড়িতে চলে যাব আরিফ ভাইয়ার বিয়ের জন্য। কিন্তু আমার এমন সম্মতি জানানোর পিছনে ঘোর আপত্তি জানায় খান বাড়ির সদস্যরা। সবাই যে আমাকে যেতে দিবে না কোনো কারণেই।
আমি তাদের এমন আপত্তির মূল কথা গভীরভাবে শোকাহত। তাই সেই শোকাহতর সাথে সাথে মনটাও খারাপ হয়ে যায়। আমি সেই মন খারাপ ভাবটা ফেঁসে বজায় রেখে আস্তে করে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ি। দাদির পাশে যেতে থাকতে পারবো না বলে আমাকে মন খারাপ করে দেখে আপু ও দুলা ভাইয়া, দাদা, ফুফা ফুপি, ফিয়া আর নিহা আপু ও ফয়সাল ভাইয়াকে বোঝাতে সক্ষম হলো দাদিকে বোঝাতে অসক্ষম হয় আমার পরিবারের সবাই। দাদির এক কথা, আমার সোনা মা আমার ছাড়া কোথাও যাবে না, ব্যাস। দাদির এমন জেদ্দি টাইপের কথা অসহায় হয়ে পড়ে আমরা পরিবার সবাই পরে আরিফ ভাইয়া আমাকে মন খারাপ করতে দেখে সাথে সাথে আমার গুণধর স্বামীকে ফোন দেয় যে আমাকে ওদের সাথে নিয়ে যাওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া আরিফ ভাইয়া বিয়ের জন্য। কথাগুলো বলতে আরিফ ভাইয়া খানিকটা সময় লেগেছে, কিন্তু আমার গুণধর স্বামী উত্তরে আসতে উত্তরটা আসবে 1 সেকেন্ড দেরি হয়নি। ওনার কাট গলায় উত্তর বলে দেয় যে আমি কোথাও যাব না। খান বাড়ি থেকে বিয়ে করতে হলে আরিফ ভাইয়া ঢাকা থেকে বিয়ে করুক, নয়তো আমি কোথাও যেতে পারবো না। আমার নাকি খান বাড়ি থেকে আরিফ ভাইয়ার বিয়ে অ্যাটেন্ড করব। ওনার এমন শক্ত গলার কথা শুনে মুহূর্তে অসহায় দৃষ্টিতে তাকায় আরিফ ভাইয়া আমার দিকে। আমি ভাইয়ার তাকানো মানে বুঝতে পেরে চুপ করে যাই, কারণ আমিও জানি জিদ করলে আমাকে কোথাও যেতে দিবে না আমার গুণধর স্বামী। এর আগে যখন গিয়েছিলাম তখন অনেক কাহিনী হয়েছিল আমাকে নিয়ে। এখন আর কোনো কিছু করতে চাই না, তাই আপাতত চুপ থাকা আমার জন্য বেটার অপশন। পুরো কথাগুলো ড্রয়িং রুমে গাল ফুলিয়ে বসে ভেবে নেই। এখন রাত 9টা বাজে। দাদাজান বা আয়ান ভাইয়া কেউ এখনও বাসায় আসেনি অফিস থেকে। দাদাজান ফিয়ার বিয়ের ডেট ফিক্সড করেই আবারও চলে যায় অফিসের কাজে। আর উনি জিত সকালে অফিসে গিয়েছিল, এখনও আসেনি। আর বাকি রইল আয়ান ভাইয়া। তো আমি আয়ান ভাইকে কালকে লাস্ট ভার্সিটিতে দেখেছিলাম, পরে আজ অবধি আর দেখা হয়নি। আয়ান ভাইয়াকে কোথায় আছে তাও জানি না। ফিয়াকে জিজ্ঞেস করেছিলাম আয়ান ভাইয়ার কথা, উত্তরে ফিয়া বলল ও নাকি জানে না আয়ান ভাইয়া কোথায় আছে। পরে এই বিষয় নিয়ে আমিও আপাতত কোনো কিছু জানি না। কথাগুলো চিন্তা করে উঠে দাঁড়াই আমি। সারা বাড়ি ঘুরঘুর করে এদিক থেকে ওদিকে মূলত আমার একটা রোজগার রুটিন হয়ে দাঁড়িয়েছে। এইভাবে ঘুরঘুর করাটা ঘুরতে ঘুরতে হুট করে আমার ফোনে টঙের মেসেজ শব্দ কানে আসতে ঠোঁট উল্টে ফোনের দিকে তাকায়। পরে মেসেজ অপশনে ঢুকতেই কান্না চলে আসে আমার। উনি আমার সাথে সবসময় এমন আমার কষ্টটা কখনো বুঝতে পারে না। টলমল চোখে নিয়ে সামনের দিকে ঘুরতেই আবারও চোখে পড়ে আমার বড় আপুর বেবি জিসানকে। জিসান আমাকে মামনি বলেই সম্বোধন করে থাকে। পিচ্চিটার সাথে আমার অনেক ভাব হয়েছে সেই আগে থেকেই। আমার বিয়ে হওয়ার আগে থেকেই জিসান অনেকটা আমার সাথে থাকতো। পরে যখন হুট করে আমার বিয়েটা হয়ে যায়, তারপর থেকে তেমন একটা একসাথে থাকার সুযোগ পাইনি আমি। কিন্তু আজ এতটা দিন বাদে জিসানকে পেয়ে বেশ আনন্দ কাটছে দিনটা আমার। তবে আমার এত শত আনন্দ তালা মারা আমার গুণধর স্বামী এখন। জিসান আমার টলমলে চোখ দেখে আদো আদো হাতে আমাকে ডেকে নিজের সামনে বসায়। আমি জিসানের ইশারা পেয়ে ওর সামনে বসে পড়ি। আস্তে করে আমাকে ওর সামনে বসে আদো আদো হাতে আমার চোখে জল মুছে দিয়ে আদরের সহিত বলে ওঠে, মামনি তুমি কান্না করছো কেন? জিসানের এমন কথায় আমি নাক টেনে টেনে বলে উঠি, তোর পচা আঙ্কেলটা আমাকে শুধু কষ্ট দেয়। কেন? কপাল কুঁচকে জানি না রে। ঠোঁট উল্টিয়ে আমার এমন কথায় জিসান আদরের সহিত দুহাতে আমার চোখের পানি মুছতে মুছতে বলল, কেঁদো না আমার মামনিটা, আঙ্কেল আসলে আমি বকা দিয়ে দেব কেমন? জিসানের কথা আমি কান্না অভাব করে সুমতি জানিয়ে বলে উঠি, আচ্ছা ভালো করে বকে দেব। কিন্তু আমার এমন কথায় সাথে সাথে পিছন থেকে কেউ একজন বলে উঠে, কে কাকে বকে দেবে শুনি একটু? পিছন থেকে পরিচিত কারো কণ্ঠে কানে আসতে চমকে উঠি আমি। আর জিসান পিছনে ঘুরে তাকায়। তখনই চোখ পড়ে আমার বিশেষ গুণধর স্বামী নিজের কোট হাতে নেওয়া অবস্থায়। ওনাকে হৃদ এমন অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে বুঝতে পারি ওনার মাত্র অফিস থেকে ফিরেছে। ওনাকে দেখা সাথে সাথে আমার ফোনে
মেসেজগুলোর কথা মনে পড়ে যায়, তাই ওনাকে এক পলক দেখে কোথাও কথা না বলে চুপচাপ উঠে দাঁড়াই আমি। আমাকে উঠে দাঁড়াতে দেখে উনি হাসি মুখে এগিয়ে আসতে আমার দিকে, আমি ওনাকে আমার এগিয়ে আসতে দেখে আমি কারোকে কিচ্ছু না বলে চুপচাপ সামনের দিকে হাঁটতে থাকি। ওনার সাথে কথা বলতে চাই না বলে আমাকে ওনার হৃদের সাথে কথা না বলে চুপচাপ চলে যেতে দেখে উনি পিছন থেকে আমাকে উচ্চস্বরে ডেকে উঠে, ম্যাডাম কি আমার সাথে রাগ করেছে নাকি, তাই ভাইয়ের বিয়েতে যেতে দিচ্ছে না বলে? ওনার এমন কথায় আমি কোনো রকম রিয়াক্ট করিনি, কারণ আমি রাগটা এটা নিয়ে না, আমার রাগটা অন্য কিছু নিয়ে, যা আমার ফোনে মেসেজ অপশনে আছে সেটা নিয়ে। তাই ওনার কোনো কথার উত্তর না দিয়ে আগের মতো চুপচাপ হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আমাকে কোনো রকম রিয়াক্ট করতে না দেখে উনি হৃদ আবারও বিনীত সুরে বলে উঠল, ম্যাডাম বুঝতে চাচ্ছেন না কেন? ম্যাডামকে ছাড়া আমি থাকতে পারবো না একটা মুহূর্ত, সে কি আমার কষ্টটা বুঝবে? ওনার এমন কথা আমি থমকে গেলাম। মুহূর্তে আস্ত করে ওনার দিকে ঘুরে বলে উঠি, আমি কেন বুঝবো আপনার কষ্টটা? আপনার কত সুন্দর সুন্দর ম্যাডাম আছে অফিসে, তাদের কাছে যান, আমার কাছে কি? আমার এমন কথা মানে বুঝতে না পেরে উনি কপাল কুঁচকে বলে উঠে, মানে ওনার কপাল কুঁচকে তাকাতে দেখে আমার আরও রাগ উঠে যায়। একে তো এসব কাজ করে বেড়ায়, দ্বিতীয়ত বুঝেও না বোঝার ভান করবে আমার সামনে, মনে করে আমি কিছুই বুঝি না। কথাগুলো ভেবেই আমি ওনার দিকে এক পলক রাগের দৃষ্টিতে তাকিয়ে থেকে হন হন করে চলে যায় সেখান থেকে। আর উনি আমার পিছন থেকে কপাল কুঁচকে তাকিয়ে থাকে আমার দিকে। হয়তো হঠাৎ করেই আমি এমন করেছি কেন সেটা ভাবছে কপাল কুঁচকে। ডাইনিং টেবিলে বসে আমি আমার সবাই রাতের খাবারটা সবাই একসাথে বসে বসে খাচ্ছি। সকাল হলে আমার পরিবারের সবাই চলে যাবে, কিন্তু আমি ছাড়া, তাই আপাতত আমরা সবাই আজ একসাথে বসে রাতের খাবার খাচ্ছি। এখানে সবাই উপস্থিত আছে, শুধু আয়ান ভাইয়া ছাড়া। উনি এখনও বাসায় ফিরেনি। আর আমার ঘুণোধর স্বামী আমার সামনে বসে বসে খাচ্ছে আর বারবার আমার দিকে কপাল কুঁচকে তাকাচ্ছে, হয়তো কিছু বুঝতে পারছে না। তাই আমার এক পাশে দাদি, অন্য পাশে আম্মু বসে আছি, আর সামনে উনি। ওনার বারবার এমন তাকানো মানে বুঝতে পেরে আমি অভিমানে বসে একবার তাকাইনি ওনার দিকে, থাকুক তাকে আমার দিক। আমি মনোযোগ সহকারে নিচে তাকিয়ে খাচ্ছিলাম। আমার এমন খাওয়ার মধ্যে দিয়ে হঠাৎ করে উনি দাদিকে উদ্দেশ্য করে বলে ওঠে, দাদি আমি বিয়ে করেছি কিছু দিনের মধ্যে। ওনার এমন কথার সাথে সাথে আমার হাত থেকে চামচটা পড়ে যায়। নিচে মুখে খাবার নিয়ে চমকে উঠি, ওনার দিকে তাকিয়ে থাকি। শুধু যে আমি একা তাকিয়ে আছি তেমনটা নয়, মোটেও নয়। খাবার টেবিলে উপস্থিত সবাই আমার পরিবার ও ওনার হৃদ পরিবারের সবাই হাঁ করে তাকিয়ে আছে ওনার দিকে। প্রত্যেকের মনে হয় ওনার এমন কথা হাজার স্টেশে শট খেয়েছে। থমকে পরিবেশ সবাই ওনার দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। উনি বলতে চায় সেটা শোনার জন্য। আর দাদি ওনার এমন কথায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে ওঠে, মানে কি বলতে চাইছিস তুই? কেন তুমি শুনতে পাওনি? আমি বিয়ে করব কিছুদিনের মধ্যে। ওনার এমন কথায় দাদান ক্ষেপ্ত গলায় বলে, তোর কাছে কি সব কিছু ছেলে খেলা নাকি রীতি? ছেলে খেলা নয়, বিদায় তো বিয়েটা করতে চাইছি আমি। ওনার এমন কথা আমি নিজেকে ধরে রাখতে পারিনি। দুহাত ছড়িয়ে ছিটিয়ে ভ্যাবা করে কান্না করতে বসেছে। আমাকে কান্না করতে দেখে মুহূর্তে সবাই আমার দিকে তাকায় অসহায় দৃষ্টিতে। আর সাথে থাকে উনি কপাল কুঁচকে বলে ওঠে, আরে কিরে বাবা, তোমার কি সমস্যা আবার? তুমি কেন কান্না করছো? আপনি বিয়ে করবেন তো আমি কান্না করব না? কান্না করতে করতে, আরে কেন কান্না করবে সেটা তো প্রশ্ন করছি। আপনি অন্য কাউকে বিয়ে করবেন আর আমি কান্নাও করতে পারবো না? হ্যাঁ, আমার এমন কান্না। উনি খানিকটা বিরক্ত নিয়ে চাপা বলো, আমি অন্য কাউকে বিয়ে করছি এটা তোমাকে কে বলল? ওনার এমন কথায় পাশ থেকে দাদি কৌতূহল হয়ে বলে ওঠে, মানে? আর আমি কান্না জড়িত কণ্ঠে বলে উঠি, কেন আপনি? উনি দাঁতে দাঁত চেপে ধরে বলল, তাই আমি ভেবেছি তোমাকে যে আমি অন্য কাউকে বিয়ে করছি। আমি বলেছি আমি কিছু মধ্যে বিয়ে করব, কাকে করব সেটা বলিনি। আর দাদি, আমি তোমার সোনামাকে দ্বিতীয়বার বিয়েটা করব। ওনার এমন কথা মুহূর্তে কান্না অফ হয়ে যায়।
আমি অবাক করা দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠি, সত্যি? হ্যাঁ, স্বাভাবিক কণ্ঠে। নিজের দুহাতে চোখ পানি মুছতে মুছতে বলি, তাহলে ঠিক আছে। আমাদের এমন কথা স্বস্তি নিঃশ্বাস ফেলে উপস্থিত সবাই, এতক্ষণ সবাই একটা আতঙ্কের মধ্যে ছিল ওনার এমন কথা, যা এই মুহূর্তে আর নেই কারো ফেসে। আমি ঠিক করে আমার ফোনের মেসেজের কথাটা মনে করতে আবারও সাথে সাথে বলবো উঠি, না ঠিক নেই, কিছু ঠিক নেই দাদি। আমি তোমার নাতিকে কখনোই বিয়ে করব না। দরকার হলে সারা জীবন আমি কুমারী থেকে যাব, তবু বিয়ে করব না। আমার এমন কথার সাথে সাথে উনি রাগে দাঁতে দাঁত চেপে বলো, অলরেডি তুমি বিবাহিত কুমারী মেয়ে, আর হতে পারবে না। অপশন নেই কুমারী হওয়ার, কপাল কুঁচকে। না, সেই সুযোগটা আপাতত তোমার জন্য নেই। হৃদের এমন কাটকাট গলা উত্তরে হতাশ মায়া। হৃদের কথার উত্তরে কি বলা উচিত সেটা না ভেবে পেয়ে থেমে গিয়ে চুপ করে যায় মায়া। হৃদ মায়াকে চুপ থাকতে দেখে নিজের দৃষ্টি মায়া থেকে সরিয়ে আস্তে করে তার দাদা দাদির দিকে তাকায়। পরে তাদেরকে উদ্দেশ্য করে কাটকাট গলা বলে ওঠে, আমি দ্বিতীয়বার বিয়ে করছি, আর এতে করে কারো সমস্যা হবে না বলে মনে হচ্ছে না। আর যদিও কারো সমস্যা হয় আমার বিয়ে নিয়ে, তো সেটা সেই ব্যক্তির ব্যক্তিগত সমস্যা বলে গণ্য করা হবে। এতে আমার কিছু করার নেই, কারণ সমস্যা যেহেতু তাই সমাধানে সেই ব্যক্তি নিজের দায়িত্বই করবে। এতে আমার কিছু করার নেই। আর বিয়েটা হবে আজ থেকে 15 দিন পর, মানে আরিফ আর ফিয়ার বিয়ে ঠিক 1 সপ্তাহ পর। তা আমার ঠিক করার সময় আমারই বউকে। হৃদের কাটকাট গলা কথা ডাইনিং টেবিলে সবাই হা হয়ে তাকিয়ে আছে হৃদের দিকে, কারণ এমন একটা সময় কেউ হৃদের কাছ থেকে এমন কিছু শুনবে সেটা তাদের ধারণার বাইরে ছিল। সবাই যেখানে ফিয়া ও আরিফকে নিয়ে ব্যস্ত ছিল, সেখানে হুট করে হৃদ নিজের বিয়ের কথা তার শোনাবে সেটা ভাবতেও পারেনি কেউ। তাই অবাক করে দৃষ্টি তাকিয়ে থেকে হৃদের দাদা দাদি হৃদের কথা শুনে মুহূর্তে খুশি হয়ে যায় দুজনে। তবে হেনা খান হৃদের জন্য খুশি হলে মায়ার কথা চিন্তা করে থেমে যায়। হেনা খান সবসময় হৃদের চিন্তাটাই বেশি করতো, তাহলে হৃদের জোর করে মায়ের সাথে বিয়ে করা, যাতে করে হৃদ সবার মতো সাংসারিক হয়, স্বাভাবিক জীবনযাপন করে। কিন্তু হৃদকে জোর করে বিয়েটা করালে মায়াকে বউ হিসেবে মেনে নেয়নি, উল্টো দিনের পর দিন মায়ের উপর অত্যাচার করে থাকে অতিরিক্ত। তাই এখন হেনা খানের হৃদের আশেপাশে ভিড়তে দেওয়া পছন্দ নয়। কিন্তু মায়ের অ্যাক্সিডেন্ট পর থেকে হৃদের মধ্যে বেশ পরিবর্তন দেখছে মায়াকে নিয়ে। তাই হৃদের বিয়ে না হেনা খানের তেমন একটা আপত্তি না থাকলেও হৃদের নিয়ে ওনার মধ্যে ভয়টা বেশ কাজ করছে বরাবরের মতোই মায়ার জন্য। আর সবচেয়ে বড় কথা, আয়ান কি করবে এটা শুনলে? হেনা খান তো জানে আয়ানের ফিলিং সম্পর্কে, মায়াকে কিভাবে বোঝাবে সে আয়ানকে। মায়া দ্বিতীয় বিয়ের ব্যাপারটা নিয়ে কথাগুলো ভেবে হেনা খান হৃদের দিকে তাকিয়ে থেকে সুপ্ত কণ্ঠে বলে ওঠে, তোর কি মনে হয় তুই যা বলি তাই? হেনা খানের এমন কথায় হৃদ কোনো রকম প্রতিক্রিয়া হলো। হৃদ হেনা খানের দিকে এক পলক তাকিয়ে থেকে আস্তে করে নিজের খাবার প্লেটের দিকে তাকাক, পরে নিজের স্বাভাবিক দৃষ্টি বগিতে খাবার খেতে খেতে স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, হৃদের এমন দায়সারা ভাব উত্তরে খানিকটা রেগে যায় হেনা খান। তিনি রেগে চাপা সুরে হৃদকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি কি কখনো কিছু বাধ্য তোর কাছে যে এখন তোর কথা আমাকে শুনতে হবে? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে ওঠে, কেন বাধ্য না? কি তোমার? হৃদের খাপ ছাড়া উত্তরে হেনা খান মুহূর্তে রেগে যায়। পরে রেগে হৃদকে কিছু বলবে তার আগে ডাইনিং টেবিলে সবার দিকে নজর যেতে থেমে যায়। বিশেষ মায়া পরিবারের কথাটা চিন্তা করে, কারণ এখন পর্যন্ত মায়া আর হৃদের বিয়ে সম্পর্কে সত্য কথাগুলো কেউ জানতে পারে না। কথাগুলো ভেবে হেনা খান মায়ার পরিবারের কথাটা চিন্তা ভাবনা করে হৃদের দিকে তাকিয়ে থেকে চাপা সুরে বলে ওঠে, তাই আমার কোনো কিছু বাধ্য না তোরা? হেনা খানের কথা হৃদ চোখ তুলে তাকায়। পরে হেনা খানের মনের অবস্থা বুঝতে পেরে হৃদ স্বাভাবিক দৃষ্টিতে ভঙ্গিতে বলে ওঠে, কেন প্রথমে আমাকে বিয়ে করানোর সময় এই কথা মনে ছিল না তোমাদের? তখন আমি বাধ্য ছিলাম তোমাদের জন্য, আর এখন তোমরা বাধ্য আমার জন্য। এতে এতটা কাব্যজব করার কিছুই নেই, এটাই প্রকৃতির নিয়ম। আজ আমি তো কাল তুমি। এই শুভ কাজে বাধা সৃষ্টি না করে দোয়ার হাতটা বাড়িয়ে দাও দাদিমা, কারণ আমি
তোমাকে ছাড়া শূন্য, তোমাকে আমার প্রয়োজন। আর সবচেয়ে বড় কথা, আমি তোমার সোনামাকে সব সময় হেফাজত করব সব কিছুতে। তাই তুমি আমাকে নিয়ে চিন্তামুক্ত থাকতে পারো দাদি। তোমার শত চেষ্টার কাজে লেগেছে দাদিমা। আমি ভালোবাসতে শিখিয়েছি, তাই আমাকে নিয়ে তোমার আর ভয় পেতে হবে না।